ইউজার মোড টু কার্নেল মোড। এইটা ম্যাক্সিমাম পিপলই খুব সুন্দর করে লিখছে, ঠিক আছে, খুব সুন্দর করে লিখছে, কারণ এই কথাটা কিন্তু আমরা ক্লাসে অনেকবার বলছি, যারা ক্লাস করছেন তারা সবাই এটা অ্যান্সার করতে পারছেন, ঠিক আছে, সুন্দরভাবে করছেন, কেউ কেউ চিত্র দিয়ে মানে ডায়াগ্রাম ইউজ করছেন, বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করছেন, এটা অলমোস্ট সবারই মানে অন অ্যান অ্যাভারেজ আপনার বলবো আমি 70% পিপল খুব সুন্দর করে লিখছেন, তারা মার্কসও ভালো পাইছেন। আর যারা ওই যে বললাম তো কোন রকম লিখছেন তাদের মার্কস ওরকম কোন রকমই আসছে। আচ্ছা, যেই ফ্যাক্ট হচ্ছে এইটার মধ্যে অনেকে যা একটু প্রবলেম করে ফেলছেন, ঠিক আছে, ওয়ানের বি যে অ্যান্সারটা ছিল যে P1 আর P2 কি করতেছে, তারা শেয়ার করতেছে। তো এখন কথা হচ্ছে যে একটা এরর আসলো, টার্মিনেট হয়ে গেল, তো এটার কারণগুলো কি কি। নরমালি 50% পিপল কি করছেন, ওই যে P1 আর P2 যে শেয়ার করে মেসেজ, ঠিক আছে, ওই চিত্র ডায়াগ্রাম দিছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এক্সপ্লেনেশনটা ওইটার বেসিসেই করছেন। প্রবলেমটা কি সেটা লেখেন নাই, যে আসলে কেন তারা টার্মিনেট হলো বা কি হলো, ওইটাই আপনারা এক্সপ্লেন করে দিচ্ছেন। ইভেন কেউ কেউ ওই যে 5টা স্টেট আছে না, এই যে একটা প্রসেসের, সেই 5টা স্টেটও বর্ণনা করে দিচ্ছেন অনেকেই। তো এইটার ক্ষেত্রে আমি বলবো যে ম্যাক্সিমাম পিপল এটার অ্যান্সারটা সুন্দরভাবে করতে পারেন। এটা কিন্তু সোজা অ্যান্সার একদম, যে কি হয় যে প্রথমটার যদি কোনো ইরর হয়, কোনো ইন্টারাপ্ট হয়, অথবা কোনো রিসোর্সের দরকার হয়, সে ওয়েটিং লিস্টে আছে, আচ্ছা যাই হোক, তো এই ধরনের অ্যান্সার গুলো হতো। আপনার ডায়াগ্রাম দিয়েছেন, ওকে, আমার এতে কোনো সমস্যা নাই, ডায়াগ্রাম এটারও প্লাস পয়েন্ট, ঠিক আছে, ডায়াগ্রাম যারা দিয়েছেন তাদের আরো 0.5, জিনিসটা হচ্ছে এরকম। তো ডায়াগ্রাম দিয়েছেন, তারপরে এক্সপ্লেনেশন দিয়েছেন, এটা ইরোটার ব্যাপার লিখছেন, তারা মার্কস পাইছেন। কিন্তু যারা এটা মানে কোন রকম লিখছেন তাদের মানে কোন রকমই মার্কস দেওয়া হয়েছে। আর যারা 5 স্টেট বর্ণনা করছেন তাদের যে আমি কি বলবো আমি খুঁজে পাই নাই, তারপরও পার্সিয়াল মার্ক দেওয়া হয়েছে। এখানে কিন্তু 5 স্টেটের কোনো কথাই নাই, কিন্তু তারপরও 5 স্টেটের বর্ণনা দিয়ে গেছে প্রসেসে। আচ্ছা, এবার বলি 2-এর 1, 2-এর 2, 2-এর 1 বা 2 যেটাই বলি, দোনোটার জন্য কোশ্চেন তো সেম, জাস্ট আপনার করতে কাজ ভিন্ন। আচ্ছা, এই জিনিসটা পড়েন তো, এখানে কি লেখা আছে, P1 P2, তারপর কি লেখা পড়েন, সবাই পড়েন, P5, তারপরে P3, তারপরে P4, তারপরে P6। মিনিমাম 10 to 15 স্টুডেন্ট একবারে সিরিয়ালি লিখছে 3 4 5 6 7, একদম সিরিয়ালি তারা এই কাজটা করছে। তারা কি কোশ্চেন দেখে নাই একটাবারের জন্য? না, কয়েকজন যেমন উল্টা সিরিয়াল বাই লিখছে, তারা আবার এখানে ব্রাশ টাইমটাও চেঞ্জ করে দিছে, তারা আবার অ্যারাইভাল টাইমও চেঞ্জ করে দিছে, মানে তাদের আইডিয়া অনুসারে, তাদের ক্ষেত্রে আবার মার্কস দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু যারা একদম সিরিয়ালি লিখছে, ঠিক আছে, এগুলো চেঞ্জ করেন নাই, আবার এই অ্যারাইভাল টাইম আপনার আইডিয়াও চেঞ্জ করে নাই, তাদের ক্ষেত্রে আমাকে বলেন তো 14 মার্কের মধ্যে, এই যে 8 আর এখানে কত 6, হ্যাঁ, এই 14 মার্কের মধ্যে তাদের কত দেওয়া উচিত আপনাদের মনে হয় কি বলেন? এর মানে কি তাদের জ্ঞান চাটও ভুল গেছে, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম যা আছে সব ভুল, মানে টোটাল 14 মার্কের মধ্যে তাদের 14ই ভুল। বলেন আপনাদের যদি জাজ করতে দেওয়া হয় আপনারা কত দিবেন? এখানের মধ্যে যারা প্রেজেন্ট আছেন তাদের মধ্যে এই কাজটা করছেন আমি 100% শিওর, কারণ 10 থেকে 15 জন এই কাজ করছে। কিন্তু 15 নিচে পাইছেন এমন মানুষের সংখ্যা কম, ঠিক আছে। তো এবার চিন্তা করেন যে আপনারা কি কাজটা করছেন, আপনাদের কি মনে হয় কি কত মার্ক দেওয়া উচিত আমার এই 14-র মধ্যে? নোবেল কত দেওয়া উচিত? ম্যাম কষ্ট করে তাও তো লিখছে ম্যাম। আচ্ছা, কষ্ট করে লিখছে, ঠিক আছে, আপনি বলেন কত দেওয়া উচিত? আপনি যদি মার্ক দিতেন কত দিতেন নোবেল? ম্যাম আমি তো আশাই করি না ম্যাম। আচ্ছা, আপনাকে বাদ দিলাম। আফিয়া তানজুম, আপনি তো সিআর, আপনি বলেন আপনি কত দিতেন? আমি হইলে 10 দিয়ে দিতাম। আচ্ছা, এই জন্য আপনি টিচার না। আমার মনটা অনেক বড় তো। থাক, এত বেশি মন, বেশি মন বড় টিচার হতে পারে না সে, ঠিক আছে, টিচারের মন এভারেজ থাকতে হয়। আচ্ছা, তো যাই হোক, খাদিজা কত দিতেন বলেন তো খাদিজা? আচ্ছা, ম্যাম যাই হোক, যদি পার্সিয়াল মার্ক হিসাব করি তাহলে আমি 12 দিতাম। 12 দিতেন, 14-র মধ্যে 12 দিতেন, তাহলে যাদের ঠিক হচ্ছে তাদের কত দেওয়া উচিত? সিরিয়াসলি তুই ডাবল ম্যাডাম ডাবল ডাবল দিয়ে দিন ম্যাম, তাহলে এর আমি আর মানে একটু পারবে ম্যাম। যাদের ঠিক হয়েছে তাদের থেকে তাহলে নাম্বার মাইনাস করা উচিত, কারণ যাদের ভুল পুরাটাই ভুল তাদের তোর মন থেকে তো আরো 14-র বড় মধ্যে রে। 12 দেওয়া উচিত। আচ্ছা, যাই হোক,
তো দেখেন আপনাদের এখানে কিন্তু স্কোর একদম 0 আসে, কারণ আপনারা একদম শুরু থেকে ভুল করতেছেন, ঠিক আছে? যাদের আইডিতে ধরেন এই যে 5 এর মধ্যে 0 আসা পড়ে বা 1 আসা পড়ে, স্বাভাবিক। জ্ঞান চার্টে কিন্তু তার জ্ঞান চার্টে শুরু হয় সেটা দিয়ে, সেটা মানে 5 দিয়ে শুরু হইতো তাহলে জ্ঞান চার্টে। তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো মার্কসই আপনারা মানে ডিজার্ভ করেন না। এরপরও মানে ওই যে মনের উপর পাথর রাখা আমি জিনিসটা মার্কসটা দিছি যে আপনারা কষ্ট করে ছকটা আঁকছেন, কষ্ট করে জ্ঞান চার্টটা আঁকছেন, কষ্ট করে সূত্রটা লিখছেন, এই কষ্টের জন্য আপনাদের কিছু পরিমাণ মার্কস দেওয়া হয়েছে, তার এক একজনের উপর বেসিস করে, ঠিক আছে? ম্যাম 0.5 থেকে শুরু করছেন? না 0.5 থেকে শুরু করিনি, আমি 1 থেকে শুরু করছি। যাক, ঠিক আছে, এত এত ছোট না, আমার মন একটু বড় আছে, ঠিক আছে, 1 থেকে শুরু করছে। কিন্তু নরমালি আপনারা চিন্তা করেন আপনারা যে কাজটা করছেন এটা আসলে যদি এটা অনলাইন এক্সাম না হতো তাহলে আমি ডিরেক্ট 0 দিয়ে দিতাম, সত্যি কথা যেটা। কারণ এটা আসলে আপনারা ডিজার্ভ করেনি না, আবার এটা উচিত হয়নি। প্রথম কথা আপনি কোশ্চেনটা ভালো করে তো দেখবেন যে কোশ্চেনের মধ্যে কি লেখা আছে। যেমন আমি যদি এক্সাম্পল বলি, আই থিংক আঞ্জুম, আঞ্জুম কোন আঞ্জুম এক্স্যাক্টলি খেয়াল নেই, হয়তো দোনোজনে। ওরা আবার কি কাজটা করছে, ওরা যখন আবার উল্টাপাল্টা যেমন লিখছে মানে সিরিয়াল লিখছে, আবার এগুলো চেঞ্জ করছে। কোন আঞ্জুম করছেন এই কাজ বলেন তো? যে কোনো একজন বা দুইজনই হয়তো করছে, বাট আপনাদের এই জন্য কিন্তু মার্কস দেওয়া হয়েছে, আপনাদের মার্কস কিন্তু মানে এখানে ওরকম কাটা হয় নাই। তো যাই হোক, হাইস্ট কত উঠছে? হাইস্ট কোন হয় 23 সম্ভবত, 23, তারপরে 20, 22, 21 এরকম আছে, অনেকে পেয়েছে। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, তো দেখেন এই কাজটা যারা করছে, ঠিক আছে, তারা এক হিসেবে মানে তাদের একদম শুরু করা জ্ঞান চার্ট থেকে শুরু করা টোটাল জিনিসটা ভুল। যাই হোক, আপনারা এই 4 দিচ্ছেন, লিখছেন, এর জন্য কিছুটা পার্সিয়াল মার্কিং করা হয়েছে, ঠিক আছে? নইলে যারা 15, 16, 17 পাইছেন, ঠিক আছে, সবার কথা বলতেছি না, যারা সবাই 16, 17 পাইছেন সবার না, তারা আপনারা চিন্তা করেন আপনাদের 25 থেকে যদি 14ই বাদ যায় তাহলে আপনারা কি 15, 16, 17 মার্কস পেতেন কিনা যদি পার্সিয়াল মার্কিং না করা হতো? কারণ আপনাদের কিছু থিওরিতে কাটা গেছে বিকজ অফ এই যে এখানে কিছু, এই কারণে। আচ্ছা, যাই হোক, তো এই হয়েছে মেন কথা, আপনাদের মানে পুরো এক্সামের মধ্যে এই ভুলটা অনেকেই করছেন। আচ্ছা, তারপরে কথা আছে, আচ্ছা, সবচেয়ে ঝামেলা করছেন এই অ্যান্সারটার মধ্যে, তারপরে এটার মধ্যে পার্সিয়াল মার্কিং করা হয়েছে, টাইম কোয়ান্টাম ভ্যালু সুইচ করে, ঠিক আছে, ডিপেন্ডেন্স মানে রিলেশনটা বোঝাইতে বলছে। তো এটার মধ্যে মোটামুটি মার্কস দেওয়া হয়েছে। অনেকে লিখছেন সুন্দর করে, ঠিক আছে, তাদের একদম ফুল মার্কস, যারা একটু কম লিখছেন তাদের একটু কম, এরকম। কিন্তু একের নিচে কেউ পান নাই, 2 এর মধ্যে একের নিচে কেউ পান নাই। আচ্ছা, এই হচ্ছে আমার কথা। এখন আপনাদের কথা বলেন, এবার আপনারা বলেন, আপনারা যে যা মার্কস পাইছেন কার কি সন্দেহ আছে যে ম্যাম আমি আরো বেশি মার্কস ডিজার্ভ করি? কারো কি এই সন্দেহটা আছে? একদম কনফিডেন্স সহকারে বলতে হবে যে আপনার ম্যাথ সম্পূর্ণ ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যারা 20, 19, 20 এরকম পাইছেন মার্কস, ঠিক আছে, তাদের ম্যাথ ঠিক আছে, তাদের ম্যাথ ঠিক আছে। হয়তো বা কিছু 19, 20 ভুল করছেন আপনারা, মানে কিছু সিলি মিস্টেক্স এর জন্য কিছু মার্কস কাটা গেছে আর থিওরিতে কিছু মার্কস কাটা গেছে। যারা একদম আমি বলবো যে 18 থেকে একদম আপ টু যা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা গেছে। এর নিচে যারা আছেন তারা 100% শিওর থাকেন আপনাদের অ্যালগরিদমে ভুল গেছে। এবার বলেন। ম্যাম হাইস্ট মার্ক কত উঠছে? হাইস্ট মার্ক সম্ভবত 22, 23 এরকম হচ্ছে। কে পাইছেন আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। ম্যাম নোবেলে পাইছে 22। কে? নোবেল? ভাই তুমি কে ভাই? না না, ওই কই যে ভাই? সাফকাতুল ইসলাম, সরি তুমি না, তুমি না, নূর নাফিস তুমি না, এই যে সাফকাতুল ইসলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাফকাতুল ইসলামের ডাক নাম হচ্ছে নবিল, তো এই জন্য একটু ভুল হয়ে গেছে, কনফিউশন ক্রিয়েট করে দিচ্ছি। না, শাফকাতুল হইতে পারে, হয় শাফকাতুল নইলে তিথি নইলে খাদিজা, এরা এরকম কেউ একজন, মানে কেউ পাইছে 23, আমার এক্স্যাক্টলি নামটা তার খেয়াল নাই। কিন্তু বাকি ওই যে অন এন এভারেজ অনেকই ভালো করছে, আপনার খাদিজা, তারপরে শাফকাতুল, এরপর হচ্ছে আর কে জানে, সাকিব, এরকম অনেকেই ভালো করছে, আমার সবার নাম আসলে খেয়াল নেই। আর যারা যারা লিখছেন, যতটুকুই লিখছেন, ঠিক আছে, প্রত্যেকেরই পার্সিয়াল মার্ক দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষেরই, কারো কোনো দিকে মানে মার্কস কমতি নাই, সবার মার্কস যথেষ্ট পরিমাণ, যতটুকু না ডিজার্ভ করেন তার চেয়ে আমি একটু বেশি দেওয়ারই ট্রাই করছি,
কারণ আমি চাই আপনাদের ওভারঅল রেজাল্ট সবার ভালো হোক, ঠিক আছে? আচ্ছা, মেসেজ কে করছে? ও আচ্ছা ম্যাম আমি করেছিলাম, তখন মাইক আমার কাজ করছিল না ম্যাম, অন হচ্ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি ম্যাম আমি ভাবছি ভুল আপনি। আমাকে হোয়াটসঅ্যাপেও অ্যাডমিন করে দিয়েছেন। আমি আসলে সিয়ার না, আনিকা সিয়ার। ও আচ্ছা নামের আচ্ছা, জন্য কনফিউশন হয়ে গেছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামের জন্য। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমি একটা কথা জিজ্ঞেস করতাম, হুম, ম্যাম মানে আমাদের কি মানে খাতা দেখানো পসিবল? না মানে খাতা দেখানো দেখানো আসলে বলতে ম্যাম ওভাবে দেখানো না, মানে শুধু জানতে চাচ্ছিলাম ম্যাম যে যেহেতু ম্যাথ ভুল হয়নি, বাকিগুলোতে কোথায় হুম, ভুলটা হলো, সিলি মিস্টেক্স গুলো অ্যাকচুয়ালি জানতে ওই যে চাচ্ছিলাম। আমি যেটা বললাম যে থিওরিতে আপনাদের কিছু মার্কস কাটা হয়েছে, আসলে আমি ওইভাবে আপনাদের খাতার মধ্যে আমি মার্ক ওইভাবে কাটি না, আমি অন্যভাবে আর কি কাজটা করি নরমালি, ঠিক আছে, সব সেকশনে। এই জন্য আমি ওইভাবে আপনাদের দেখাইতে পারতেছি না, দ্যাটস ওয়াই সরি। বাট মানে যাদের মার্কসটা কম আসে তাদের থিওরিতে ম্যাক্সিমাম মার্কস কম আসে, ঠিক আছে? মানে যতটুকুই কম আসছে আপনাদের তো আমি এক্সপ্লেন করে বললামই। আর আপনি তো ভালো পাইছেন, এই যে আমি একটু আগে আপনার মার্কস আপডেট করছি আবার। জি ম্যাম আমি দেখেছি, ফার্স্টে হ্যাঁ একদম 17 এসেছিল, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি আপনাদের কিছু দুইজনের নামের কনফিউশনের জন্যই মানে ঝামেলাটা হয়ে গেছিল, ঠিক আছে? তো দোনোজনের মার্কসই পরে আপডেট হয়েছে। জি। আচ্ছা ঠিক আছে। না, এখন কথা হচ্ছে যে যেটা বললাম, যারা 18-19 থেকে একদম আপ টু পাইছেন তাদের ম্যাথে হয়তো তেমন কোনো ভুল যায় নাই, বা ভুল গেলেও একদম সিলি কিছু মিস্টেক গেছে, যেমন হয়তো বা আপনি কোনো একটা বিয়োগ করতে ভুল করছেন বা কোনোটা এক্সপ্লেইন করেন নাই, এরকম কিছু হতে পারে, ঠিক আছে? অথবা অথবা আরেকটা কাজ হতে পারে যে আপনাদের থিওরিতে কিছু কিছু আপনারা বোঝাই লিখতে পারেন নাই, সেক্ষেত্রে আপনাদের কিছু মার্কস কাটা হয়েছে। তো ডিসহার্টেড হওয়ার কিছু নাই। আপনারা যারা 18 বা 17 থেকে বলবো যে 17 থেকে যারা মানে যা পাইছে তারা সবাই এ প্লাসের মানে প্রার্থী, ঠিক আছে? এ প্লাসের জন্য যুদ্ধ করে যান, ইনশাল্লাহ হয়ে যাবে, ভালোই হবে, ঠিক আছে? এ প্লাসের প্রস্তুতি নিয়ে ফাইনালের জন্য পড়ালেখা করেন। আর অবশ্যই 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 বিএলসি তে অ্যাক্টিভ হিসেবে থাকবেন। বিএলসিতে আমি যেই কাজই দেই না কেন, সেটা কোনো ডিসকাশন হোক যাই হোক, আপনাদের ফাইনালের মার্কসে কিন্তু ওই মার্কসটাও অ্যাড হবে। দেখবেন যে আপনাদের সব ঠিক আছে, ফাইনালে যায় এ প্লাস মিস, বিকজ অফ আপনি বিএলসিতে অ্যাক্টিভ মেম্বার না, কন্ট্রিবিউশন আপনার নাই। এটাও একটা অন্যতম কারণ। তখন মানে আমাকে ফোন করে বা কিছু করলেও লাভ হবে না, কারণ আপনার বিএলসির ওপরও কিন্তু আপনার ইমপ্রেশনটা বোঝা যায় যে আপনি কতটা অ্যাক্টিভ ছিলেন, ঠিক আছে? কারণ আমি আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছি কিন্তু আপনারা ইনভলভ হচ্ছেন না, তো সেক্ষেত্রে আসলে কিছু বলার থাকে না। বুঝতে পারছি কথাটা? আচ্ছা গোলাম রাব্বি, আপনি কি বুঝাতে চাইছেন একটু বলেন তো, আমি আসলে বুঝলাম না। এই অনলাইনে পরীক্ষা দেওয়াটাকে আপনি দোষারোপ মনে করতেছেন, কিন্তু আসলে এই জিনিসটা তো দোষারোপ করে লাভ নাই, বিকজ করোনা তো আসলে কারোর জন্য না, এটা হয়ে গেছে, এটা পরিস্থিতির শিকার আমরা সবাই, এই কারণে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের অন্যান্য কোর্সের কি খবর, ভালো হয়েছে? একটারও রেজাল্ট দিয়েছে, আমি শুধু রেজাল্ট দিছি, আর কেউ দেয় নাই? সিস্টেম অ্যানালাইসিস ম্যাম দিয়েছে। সিস্টেম অ্যানালাইসিস এর দিছে। ও আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, তাহলে তো ভালো। ওভারঅল সবগুলোতে ভালো করার ট্রাই করেন যাতে সিজিপিএটা ওভারঅল একটা ভালো একটা দাঁড়ায়। কিসের কত আসে সবটা তুলে সিস্টেম অ্যানালাইসিসে? 20 না। ওই তো, তাহলে তো ভালো আসছে আপনার। আপনি এখানেও ভালো স্কোর, এখানেও ভালো স্কোর, তাহলে তো আপনার মনে হচ্ছে এবার 4। তারপরে আর কি, সাইফুলের কি অবস্থা, সাইফুল ইসলাম? জি ম্যাম, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন হচ্ছে মার্কস গুলা, কেমন আসছে আপনার? ম্যাম 20 প্লাস এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা। সাইফুল, তুমি নাকি লিখতে পারো নাই? লিখতে পারলে আরো ভালো হতো, লিখতে পারলে আরো ভালো হতো, যতটুকু লিখছি এতটুকু আলহামদুলিল্লাহ। এখনই আচ্ছা, না? ঠিক আছে সাইফুল, ঠিক আছে। তারপর সাকিবের কেমন হয়েছে? সাকিবের কি মাইকের প্রবলেম? আচ্ছা খাদিজা, আপনার কি অবস্থা? জি ম্যাম, ভালো আসছে, 21 আসছে।
আচ্ছা তাহলে তো ভালো। আমার সাবজেক্টে না, অন্য সাবজেক্টের কথা বলতেছি। জি ম্যাম, অন্য সাবজেক্টে সেম। ও, তাহলে তো আপনাদের মোটামুটি রেজাল্ট সবারই কাছাকাছি চলে আসছে। আচ্ছা, রেজওয়ান কোথায়? ওনাকে আজকে আমার ধরা উচিত ছিল। কোথায় উনি? ওনার জন্য কি আমি কোশ্চেন আলাদা বানাইছি? আছেন উনি আজকে ক্লাসে? ওনার অ্যাটেন্ডেন্স আমি চেক করলাম, অ্যাটেন্ডেন্সও তো ওরকম নাই। আমাদের সাথে তো ম্যাম রেতু আর নাই মনে হয়। রেজওয়ান আপনাদের ক্লাসেরই তো, রেজওয়ান না? ম্যাম আজকে কিন্তু নাই ম্যাম, এমনি আছে ক্লাস আমাদের। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। না, ওর অ্যাটেন্ডেন্সও কম। আমি অ্যাটেন্ডেন্স চেক করলাম ওদিন সেদিন, তো দেখলাম অ্যাটেন্ডেন্সও ওইরকম নাই। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, না অ্যাটেন্ডেন্স ওইরকম পাইলাম না, তো এই কারণে জিজ্ঞেস করা। কিন্তু ওনার যে অবস্থা, ওনার জন্য মনে হচ্ছে আমি কোশ্চেন আলাদা করি। ওই যে একটা কথা বললাম না, যে যেসব স্টুডেন্টরা দেখা যায় ক্লাসের মধ্যে মানে কোশ্চেন নিয়ে কথা, জাজমেন্ট নিয়ে কথা, তাদেরই আলটিমেটলি স্কোরটা খারাপ আসে। কারণ তাদের ক্লাসের মধ্যে তাদের কোনো পারফরমেন্স নিজের থাকে না। আর তারপরে কথা হচ্ছে সেলফ জাজমেন্ট হচ্ছে আমরা করতে পারি না। যে আমরা সেলফ জাজমেন্ট যদি করতে পারতাম তাহলে আজকে আমাদের এই কন্ডিশন হতো না। ঠিক আছে, সেলফ জাজমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, ওকে। তো এখন যে কথা সেটা হচ্ছে মিডের আগে তো আমাদের চলে গেল, মিড পর্যন্ত যা ছিল সবই চলে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই উইকে আপনারা প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন নেবেন। ঠিক আছে, এখানে আপনাদের ফোল্ডার তৈরি করা আছে, এই যে O6 O4 ফোল্ডার তৈরি করা আছে। আপনারা কি করবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন, তৈরি করে সেটা আপলোড করে দিবেন। আমি একটা এক্সাম্পল দেখাই। এই দেখেন, ওরা ওদের ভিডিও কি করছে যে আপনার আইডি দিয়ে সেভ করে রাখছে। ঠিক আছে, আপনি এখানে নিউ দিয়ে জাস্ট আপলোড করে দিবেন আপনাদের সেকশন অনুযায়ী, আর আইডি দিয়ে সেভ করে দিবেন যে যে কজন আপনারা পার্টিসিপেন্ট ওইটার মধ্যে, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে আছে। তাছাড়াও আরেকটা যে কাজ করবেন, আমি একটু ওপেন করে দেখাই। এই যে, ঠিক আছে, তো এই দেখেন ওরা টিম মেম্বার গুলা কিভাবে লিখছে। তো আমি যে প্রথমে যদি আপনাদের টিম মেম্বারদের ব্যাপারে জানি তাহলে কি আমার বুঝতে সুবিধা হবে যে আসলে এখানে কে কে আছেন বা কে কি বলতেছেন। এরপর একজন কি করবেন, এই যে আমি যেমন কাজ করতেছি, প্রেজেন্টেশন একজন করে দিবেন, একজনই স্লাইড শেয়ার করবেন। ঠিক আছে, একজন স্লাইড শেয়ার করবেন, সে বলতে থাকবে। সবার স্লাইড শেয়ার করার দরকার নেই, সবার স্ক্রিন শেয়ার করার দরকার নেই। একজন শেয়ার করলে তো বাকি সবাই বলতে পারেন। যেমন ধরেন এই যে আমি স্লাইড শেয়ার করতেছি, ঠিক আছে, আমি বলতেছি, এখন আমি বললাম যে না ঠিক আছে আমার নেক্সট প্রেজেন্টেশন মেম্বার বলবে। এখন সে যখন বলা শুরু করলো আমি তার স্লাইডটা চেঞ্জ করে দিলাম, সোজা কথা। তো এটা কি করবেন, রেকর্ড করে ফেলবেন। এখন আপনারা জুমে করেন, মিটে করেন, যেখানে মন চায় করেন, আপনাদের গ্রুপ মেম্বাররা মিলে এই কাজটা করে ফেলবেন এই উইকে। ডেডলাইন। আচ্ছা, ম্যাম এখানে এখন তো হুম, স্লাইড শেয়ার করে না, আর তো ম্যাম স্ক্রিনশট নিয়ে ওইটা ক্রপ করে এখানে বসাইছে এডিট করে। করেন আপনি, সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি আপনার স্লাইডটা দেখতে পারলেই হলো, আপনার রেকর্ডিংটার সাথে থাকলেই হলো। ম্যাম আমাদের কি টপিক দেওয়া হয়েছে প্রেজেন্টেশনের জন্য? না, প্রেজেন্টেশনের টপিকস ওপেন টপিক। ঠিক আছে, আপনি এআই, রোবোটিক্স, তারপরে রকেট সায়েন্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে, চুজ জি করেন। ম্যাম, ওকে। ঠিক আছে, চুজ ম্যাম করে, প্রেজেন্টেশন গ্রুপ প্রেজেন্টেশন তাই না? হ্যাঁ গ্রুপ প্রেজেন্টেশন। ঠিক আছে, আপনাদের ম্যাম, ভিডিও না অডিও, সাইডে ম্যাম বুঝে টাইম, বসতে না। জন প্রতি টাইম কত ম্যাম? জন পারপাস প্রতি কত? মিনিমাম 2, ম্যাক্সিমাম যতক্ষণ আপনার মন চায়, কিন্তু মিনিমাম 2 দেখা। ঠিক আছে, যারা একটু সুন্দর করে বলতে পারতেছেন তারা বড় ট্রাই করবেন আর একটু। ঠিক আছে, ম্যাম বাংলাতে বললে কোনো প্রবলেম হবে? অবশ্যই। তাহলে ঠিক আছে ম্যাম। আচ্ছা, আচ্ছা, ডেডলাইনের পর, এই যে ডেডলাইন 20 তারিখ দেওয়া আছে, ঠিক আছে, ডেডলাইনের পর আচ্ছা আপনাদের জন্য একদিন বাড়াই দিলাম, 21 তারিখ দিলাম। ঠিক আছে, ডেডলাইনের পর যারা সাবমিট করবেন, মানে 21 তারিখের পর যারা সাবমিট করবেন, আমাদের প্রেজেন্টেশনের মার্ক কত? 8, রাইট? যারা একদিন পর সাবমিট করবেন তাদের মার্ক করা শুরু করবো 7 থেকে, তারপরের দিন যারা দিবেন তাদের শুরু করবো 6 থেকে। এবার যত পান এরকম এক এক করে কমতে থাকবে। যতই হোয়াটসঅ্যাপে ইমেইলে মেসেজ করেন এই সমস্যা সেই সমস্যা, কোনো লাভ নাই, আমার রেসপন্স এখানে থাকবে না। কারণ আপনার 10 মিনিটের কাজের জন্য আমি 1 উইক টাইম দিচ্ছি, অনেক হিউজ টাইম।
ঠিক আছে। আর প্রেজেন্টেশন স্লাইডও তো সবাই বানাবেন না, সোজা কথা। আপনারা তো দেখা যাবে যে একজন বানাইতেছে, বাকি সবাই কাজ করতেছে, এরকমই হবে নরমালি। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসাবাদ আছে প্রেজেন্টেশন নিয়ে? ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার প্রেজেন্টেশনের কাজ শুরু করে দেন। এই যে আপনাদের, আচ্ছা যার যার দেখি আপনি আপলোড করেন, ঠিক আছে, সেকশন ওয়াইজ আপলোড করেন, একজনের আরেক সেকশনে করেন না, তাহলে ঝামেলা হয়ে যাবে পরে দেখতে। আচ্ছা, মিডের সিলেবাসের ব্যাপারে আমি একটু বলি। এবার মিডের সিলেবাস শুরু হবে এই যে এখান থেকে, উইক 8 থেকে। এখানে আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে ডেডলক, তারপর আমরা ব্যাংকার্স অ্যালগরিদম পড়ব। আফটার দ্যাট আমাদের আছে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। এখানে সিম্পল কিছু মানে ম্যাথমেটিক্স বলা যায়, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। আচ্ছা, তারপর আছে মেমোরি ম্যানেজমেন্ট আর ভার্চুয়াল মেমোরি, এটা একসাথেই। আচ্ছা, তারপরে মাস স্টোরেজ সিস্টেম আছে। এগুলো আপনারা আর্কিটেকচার পড়েছেন, আর্কিটেকচার আপনারা মাস স্টোরেজ, তারপর ভার্চুয়াল মেমোরি এগুলো পড়েছিলেন না? ওগুলোই রিপিট, কোনো পার্থক্য নাই পড়ায়। মানে এটা খুবই সোজা হবে আপনাদের জন্য, ঠিক আছে। তো এইগুলোই আমরা পড়বো, এর উপর বেস করে আমাদের এই উইকে হচ্ছে প্রেজেন্টেশন, নেক্সট উইকে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। আর তারপরে আমাদের মোটামুটি একটা সিলেবাস, এই সিলেবাস অর্ধেক চলে আসলে আমরা কুইজ 3টা পারফর্ম করব। আচ্ছা, কারো কি কোনো কিছু কথা জিজ্ঞেস করার কিছু আছে? ম্যাম আমাদের কি প্রিভিয়াস এর মিড থেকে কি কোনো সিলেবাস কি কাউন্ট করা হবে ফাইনালের জন্য? আচ্ছা, মিডের কোনো সিলেবাস রিপিট হবে কিনা এটা এখনো ডিসিশন না হয় নাই, কিন্তু না হওয়ার চান্সেসই বেশি, কারণ আপনার ফাইনালের সিলেবাসটা বেশি, মিডের থেকেও বেশি। ম্যাম টোটাল কয় উইক আমাদের? জি, টোটাল কয় উইক থাকবে, মানে কয়টা চ্যাপ্টার থাকবে ফাইনালের জন্য? 5টার মতো। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আমি ম্যাম বাইরে ছিলাম, তাই ক্লাসে আসতে হয়নি, ঢাকা আসলাম তো আজকে। আচ্ছা রেজওয়ান, হ্যাঁ জি, বলেন আপনার এত অভিযোগ কি কারণে বলেন তো? ম্যাম কি বুঝলাম না ম্যাডাম। হ্যাঁ, আপনার জন্য কোশ্চেন কঠিন হয়, সোজা হয়, আর কি কি? জি না ম্যাম, বুঝি নাই কথাটা আসলে। কোশ্চেন তো বললাম আমি হোয়াটসঅ্যাপে দেখি তো যে আপনি লেখেন যে কোশ্চেন কঠিন হয়, সোজা হয়, আমি করলে, তারপর আরো কত কিছু। ম্যাম কারণ কি? আপনি কোশ্চেন তো ম্যাম খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে ম্যাম, আসলে এইভাবে পারি নাই করতে, এটা আমার ব্যর্থতা। আচ্ছা আচ্ছা, সেলফ রিয়েলাইজেশন এটা খুব ভালো, ঠিক আছে। কারণ দেখেন, আমরা কারো উপরে যখন কোনো কোশ্চেন তুলবো তার আগে নিজেকে দেখতে হবে, ঠিক আছে, যে আমি কতটুকু পারফরমেন্স দিতে পারছি, রাইট রেজওয়ান? জি ম্যাম। হ্যাঁ, তো আমার ক্লাসে কতটুকু পারফরমেন্স, আপনি ক্লাসের মধ্যে আমার সাথে কতটুকু ইন্টারঅ্যাক্ট করেন? কারণ আমি ক্লাসের যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি আমার কিন্তু মোটামুটি নাম তাদের মুখস্থই হয়ে গেছে, যাদের সাথে আমি ক্লাসে রীতিমতো কথা বলি, বা এই যে কেউ যদি প্রবলেম শেয়ার করে সেগুলো বলা হয়, ঠিক আছে। তো আগে নিজের পারফরমেন্সটা দেখবো, তার উপর বেসিস করে আমরা কথা বলবো, রাইট? জি ম্যাম, ঠিক আচ্ছা আছে ঠিক আছে, ওকে। ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই হচ্ছে আমাদের আপাতত মানে যে স্লাইড গুলো আছে সেগুলো, ঠিক আছে। তো আমরা আজকে শুরু করব হচ্ছে ডেডলক, ডেডলক দিয়ে শুরু করব। আচ্ছা, ডেডলকের ব্যাপারে আমি আগে সংক্ষিপ্ত করে আপনাদের কিছু বলি, ঠিক আছে। ডেডলক আসলে কি? ডেডলকটা হচ্ছে, ধরেন আপনি কোনো কাজ করতেছেন, কোনো পিসিতে কাজ করতেছেন 2টা বা 3টা প্রসেস নিয়ে। তো এখন কি হচ্ছে, আমরা এর আগে দেখছি যে কি করে প্রসেসগুলো একজন আরেকজনের সাথে রিসোর্স শেয়ার করে, মেসেজ শেয়ার করে, তারপরে আপনার মেমোরি শেয়ার করে, এবং বিভিন্ন ধরনের কাজ করে, শেয়ার করে করে কাজ করে। এখন যখন তারা এরকম শেয়ার করে কাজ করতেছে, তখন কি হচ্ছে, আমার ধরেন 2টা প্রসেস আছে, P1 আর P2। যতক্ষণ P1 তার কাজ না শেষ করবে, সে মেমোরিকে কি ছেড়ে দিবে না, রিলিজ করবে না, সোজা কথা হচ্ছে। সে ইউজ করবে, ইউজ করার পর রিলিজ করবে, মানে ছেড়ে দিবে, তারপর কি আরেকটা প্রসেস ইউজ করতে পারবে। তো এরকম করে যদি P1 রিলিজ না করা পর্যন্ত P2 কাজ করতে পারতেছে না, আবার P2 যেই কাজটা করতেছে, যে মেমোরি স্পেসটা নিয়ে কাজ করতেছে, সেটা হয়তো আবার P1 এর দরকার।
তো কি হচ্ছে দেখেন, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। P1 ডিপেন্ডেন্ট P2 এর উপর, কারণ P2 যতক্ষণ কাজ না শেষ করতেছে সেই মেমোরি স্পেসটা পাচ্ছে না। আবার P2 ডিপেন্ডেন্ট P1 এর উপর, কারণ P1 যেই মেমোরিটা নিয়ে কাজ করতেছে তার ওইটা দরকার। তো এইভাবে দেখেন, একজন কাজ শেষ না করলে যখন আরেকজন করতে পারবে না, তখন তার ওইখানে একটা কি হয়, ডেডলক সিচুয়েশন অ্যারাইজ হয়, একটা ইনফাইনাইট লুপ চলে আসে, যেটা আসলে কখনো সমাধান করা পসিবল হয় না। তো নরমালি আমরা যখন কাজগুলো করি, এই যে আমাদের যে অ্যালগোরিদম গুলা করা হয়, যাই করা হোক না কেন, এগুলোর কিন্তু প্রথম মানে কি থাকে, প্রায়োরিটি থাকে যে কোনো ডেডলক সিচুয়েশন যেন অ্যারাইজ না হয়। ঠিক আছে, ডেডলক সিচুয়েশন যদি অ্যারাইজ হয়, তো সেই ক্ষেত্রে আপনার কি হয়, আমার কোনো প্রসেসই কাজ করে না, একটা ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে, স্বাভাবিক। ঠিক আছে, তো এই কারণে আমার কি করতে হবে, আমার ডেডলক থেকে যতটা পারি আমার অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তো ডেডলকের মধ্যে কিছু জিনিস আছে, যেমন আছে রিসোর্স। ঠিক আছে, রিসোর্স কি হতে পারে, সিপিইউ সাইকেল হতে পারে, তারপর মেমোরি স্পেস হতে পারে, আইও ডিভাইস, এগুলো সবই কি হচ্ছে রিসোর্স। তো রিসোর্স গুলোকে আমরা ডিনোট করবো হচ্ছে আর দিয়ে। ঠিক আছে, এখানে R1 থেকে M পর্যন্ত মানে অনেকগুলো রিসোর্স বুঝাইছে, সেই জন্য এখানে এই ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন কিছু ইনস্টেন্সও থাকে। ঠিক আছে, প্রত্যেকটা রিসোর্সের কিছু ইনস্টেন্স থাকে, মানে ওই রিসোর্সটা আসলে কতটুকু এফোর্ট মানে কতটুকু কাজ করবে বা কি কাজটা করবে। ঠিক আছে, তো সেইগুলোকে বলা হয় ইনস্টেন্সেস। তো এটাকে ডিনোট করা হয় W দিয়ে। আর যখন কোনো প্রসেস কাজগুলো করে কোনো রিসোর্স নিয়ে, তখন তারা তিনটা কাজ করে নরমালি। ঠিক আছে, যেমন কোন একটা প্রসেসের আইও ডিভাইসের হেল্প লাগবে। ঠিক আছে, তখন সে কি করবে, রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করার পর যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়, তখন সে কি করবে, ওই প্রসেসটা আইও ডিভাইসকে ইউজ করবে। আফটার দ্যাট যখন ইউজ করা শেষ, তখন সে কি করবে, রিলিজ করে দেবে। তো এই তিনটা কাজ করা হয়, রিকোয়েস্ট, ইউজ আর রিলিজ। আচ্ছা, এখন আমরা যদি বলি যে আসলে ডেডলকটা কখন অ্যারাইজ হয়, দেখেন এই চারটা কন্ডিশন যদি একই সাথে হয়ে যায়, ঠিক আছে, তখন সেখানে ডেডলক সিচুয়েশন হয়ে যায়। চারটা কন্ডিশন কি কি? প্রথম কন্ডিশন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশনটা মানে কি, যেটা বললাম আপনাদের একটু আগেই, যে যখন আমার একটা রিসোর্সের জন্য একাধিক প্রসেস ওয়েট করবে। ঠিক আছে, যে এই প্রসেসটা কাজ শেষ না হওয়া পর্যন্ত সে ইউজ করতে পারতেছে না, কারণ তার একটা শেয়ার্ড রিসোর্স ইউজ করতেছে। ইন দ্যাট কেস তখন এটাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। আর এই সময় ডেডলকটা হয়ে যায়, কারণ একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট। আবার হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। আচ্ছা, হোল্ড অ্যান্ড ওয়েটটা হচ্ছে, ধরেন আমার একটা প্রসেসের তিন ধরনের রিসোর্স লাগবে, তার মেমোরি লাগবে, তার সিপিইউ সাইকেল লাগবে, তার আইও ডিভাইস লাগবে। এখন তাকে মেমোরি আর সিপিইউ সাইকেলটা দেওয়া হয়েছে, কিন্তু আইও ডিভাইসের জন্য সে রিকোয়েস্ট করছে, কিন্তু সেই আইও ডিভাইসটা অন্য একটা প্রসেস কাজ করতেছে আইও ডিভাইসটা নিয়ে। তো সে কি করবে, ওয়েট করতে হবে। আবার অপর দিকে সে বাকি দুটা কি হোল্ড করে রাখছে না, সিপিইউ সাইকেল আর মেমোরি স্পেস। তো একই সাথে সে হোল্ডও করে রাখছে, আরেকটার জন্য রিকোয়েস্টও করছে। তো একই সাথে যখন হোল্ড আর ওয়েট হয়, তখন কি হয়, একটা ডেডলক সিচুয়েশন হয়। কারণ আপনি দেখেন, আপনি দুইটা রিসোর্স আপনি হোল্ড করে রাখছেন, তাহলে ওই দুইটা রিসোর্স যদি আপনি রিলিজ করে দিতেন, হয়তো অন্য কোনো প্রসেস কাজ করতে পারতো, তো তারা আবার সেই রিসোর্সের জন্য বসে আছে। তো তখন একটা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ হয়ে যায়। নো প্রিমশন। নো প্রিমশন বা নন প্রিমশন, আমরা প্রিমশন কথাটার সাথে তো আগেও মানে জ্ঞাত, যে আসলে প্রিমশনটা কি, যে কোন একটা প্রসেস কোন একটা কাজ শুরু করলে যতক্ষণ না সে কাজটা শেষ করবে, ততক্ষণ সে আরেকজনকে কাজ করতে দিবে না। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যেমন ধরেন যে কোন একটা প্রসেস কাজ করা শুরু করলো সবগুলা রিসোর্স নিয়ে, এখন তার কাজ শেষ না হওয়া পর্যন্ত বাকি রিসোর্স গুলো, বাকি প্রসেস গুলা কাজ করতে পারতেছে না, কারণ রিসোর্স ইউটিলাইজেশন করতে পারবে না। আর এই প্রসেসের কাজ যদি অনেক লং টাইম ধরে হয়, ধরেন একটা প্রসেস কাজ করতে 1 ঘন্টা লাগাই দিল, তাহলে বাকি সবগুলা কি বসে আছে, একটা লুপের মধ্যে বসে আছে, যে সে কাজ না করলে করতে পারবে না, বা তার কাজ কখন শেষ হবে তারও কোনো সিওরিটি নাই। তো তখন ডেডলক সিচুয়েশন হয়। আচ্ছা, এবার বলি সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েটটাই সোজা কথা, যখন কোনো একটা প্রসেস আরেকটা প্রসেসের উপর ডিপেন্ডেন্ট, আবার ওই প্রসেসটা তার পরবর্তী প্রসেসের উপর ডিপেন্ডেন্ট, এভাবে কি একটা সাইকেল গঠন করে। যেমন ধরেন P0 P1 এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, P1 P2 এর উপর ডিপেন্ডেন্ট, আবার P2 P0 এর উপর ডিপেন্ডেন্ট। তো কি হলো, যে তারা একটা সাইকেল গঠন করলো। ঠিক আছে, তারা যখন একটা সাইকেল গঠন করে, তখন সেখানে কি হয়, ডেডলক সিচুয়েশন হয়ে যায়। ঠিক আছে,
যেমন আমি আপনাদের ক্লাসের এক্সাম্পল দিই, ঠিক আছে? ক্লাসে ধরেন আপনার খাদিজা, শফকাতুল আর আঞ্জুম তিনজনের কাছেই একটা করে পেন্সিল আছে, ঠিক আছে, আর একটা করে কলম আছে, দুজনে দুই হাতে ধরে রাখছে। এখন বলতেছে যে না, আমাকে যতক্ষণ শফকাতুল তার কলম না দিব আমি ততক্ষণ আমার পেন্সিল তাকে দিব না। এখন অপর দিকে শফকাতুলও সেম কথা বলতেছে, আলটিমেটলি কেউই কিন্তু শেয়ার করতেছেন না, সবাই যার যার কলম পেন্সিল দুই হাতে নিয়ে দাঁড়ায় আছে। তো এরকম যখন এরকম সিচুয়েশন হয়ে যায় তখন সেখানে কি হয়, ডেডলক হয়। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম এরপরে, আচ্ছা আমরা এগুলা গ্রাফিক্যাল কিছু রিপ্রেজেন্টেশন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? সেই ক্ষেত্রে যেমন ভার্টিক্যাল গুলা থাকে, সেই ভার্টিক্যাল গুলাকে আমরা বলি ভি দিয়ে প্রকাশ করি, এজেস গুলা ই দিয়ে। তাছাড়া আরো দুই ধরনের আছে ভার্টিক্যাল মানে পয়েন্ট করার, সেটা হচ্ছে পি আর আর। পি দিয়ে হচ্ছে প্রসেস, আর আর দিয়ে হচ্ছে রিসোর্সেস, আগে যেটা বললাম। আচ্ছা, এখন দেখেন যদি কোনো প্রসেস রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে তখন সেই তীর চিহ্নটা হবে রিসোর্সের দিকে, যে সে রিকোয়েস্ট করতেছে, তীর চিহ্ন তার দিকে। আর যদি রিসোর্সটা অলরেডি অ্যাসাইন হয়ে যায়, যে অলরেডি তার কাছে অ্যাসাইন, সেই রিসোর্সটা নিয়ে ইউজ করতেছে, তখন তীর চিহ্নটা হবে প্রসেসের দিকে। এই দুটো একটু খেয়াল রাখেন যে কখন কোন তীর চিহ্নটা কার দিকে হবে, ঠিক আছে? ডিরেকশনটা একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে অ্যাসাইন। যখন অ্যাসাইন হয়ে যায় তখন সেই তীর চিহ্নটা হবে প্রসেসের দিকে। আচ্ছা, তারপরে আসি প্রসেসের কথায়। প্রসেসকে আমরা নরমালি যখন গ্রাফে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে সার্কেল দিয়ে করব, ঠিক আছে? আর যখন আমরা কোনো রিসোর্সকে রিপ্রেজেন্ট করব তখন এটা একটা বক্স দিয়ে করব। এটা রিসোর্সের জন্য বক্স, ঠিক আছে? আর এটার মধ্যে চারটা ইনস্টেন্সেস আছে, মানে এই চারটা জিনিস ইউজ করতে পারবো। একটা রিসোর্সেরই চারটা জিনিস আছে, সে চারটা মানে ইনস্টেন্সেস বলা হয় এগুলাকে। এই চারটা ইনস্টেন্সেস সে ইউজ করতে পারবে। তো এখানে পাঁচটা থাকলে এখানে ডট পাঁচটা হতো, মানে ছোট ছোট বক্স পাঁচটা হতো। মানে এখানে যত থাকবে বক্স এখানে তত লেখা আছে, ঠিক আছে? এটা কিন্তু এরকম সিস্টেমই না যে একটা স্কোয়ারের ভিতরে চারটে স্কোয়ার, এরকম কিছু না। যে কয়টা ইনস্টেন্সেস থাকবে ওই কয়টি ভিতরে ডট থাকবে বা বক্স থাকবে। আচ্ছা, যখন কোন প্রসেস রিকোয়েস্ট করবে কোন রিসোর্সের জন্য তখন ডিনোট করা হবে এই যে স্টার্ট মানে তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে, যে রিকোয়েস্ট করতেছে। আর যখন সেটাকে হোল্ড করছে, হোল্ড করে রাখছে মানে ইউজ করতেছে, তখন রিসোর্সের থেকে আপনার প্রসেসের দিকে হবে। দেখেন এখানে চারটা ইনস্টেন্সেস ছিল, সে একটা ইউজ করছে, সে কিন্তু চারটা ইউজ করে না, একটা ইউজ করছে। আর বাকি তিনটা খালি আছে, বাকি তিনটা আরো তিনটা প্রসেস ইউজ করতে পারে চাইলে। আচ্ছা, আমরা এই গ্রাফটা দেখি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। দেখেন এই যে রিসোর্স, ঠিক আছে? এখানে কয়টা ইনস্টেন্সেস আছে বলেন তো? আর ওয়ানে একটা ম্যাম। হ্যাঁ, আর ফোরে তিনটা। হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার তো? ইনস্টেন্সেস কিভাবে হইছে? আচ্ছা, এখন দেখেন P1। আচ্ছা, P1 একটার জন্য রিকোয়েস্ট করছে, সেটা হচ্ছে R1 এর একটা রিসোর্সের জন্য সে রিকোয়েস্ট করতেছে। আরেকটা কি করতেছে, R2 এর একটা ইনস্টেন্স সে অলরেডি হোল্ড করে রাখছে, তো একটা হোল্ড করে রাখছে, একটা ওয়েট করতেছে। P2 এর ক্ষেত্রে দেখেন দুইটা হোল্ড করে রাখছে, একটা রিকোয়েস্ট করতেছে। P3 এর ক্ষেত্রে দেখেন একটা হোল্ড করে রাখছে, মানে এটা ইউজ করতেছে। মেন কথা হচ্ছে এটা ইউজ করতেছে। সে যখন এটা রিলিজ করে দেবে তখন কি করতে পারবে, P2 এটা ইউজ করতে পারবে। আফটার দ্যাট P2 যখন এটা ইউজ করে P2 এর সব কাজ শেষ হয়ে যাবে, তখন P1 কি করতে পারবে, R1 এর এইটা ইউজ করতে পারবে। তাহলে আমি বলতে পারি এখানে আসলে কোনো ডেডলক হয় নাই। এটা সিম্পল একটা গ্রাফ, এখানে কোনো ডেডলক হয় নাই। আচ্ছা, এই গ্রাফটার কথা চিন্তা করি, দেখেন তো এখানে কি ডেডলক হয়েছে? যদি চিন্তা করি, P1 দেখেন একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতেছে, একটা হোল্ড করে রাখছে। P2 এর ক্ষেত্রে দেখেন একটা হোল্ড করে রাখছে, এটাও হোল্ড করে রাখছে, এখানে আবার রিকোয়েস্ট করতেছে। P3 এর কথা একটা হোল্ড একটা রিকোয়েস্ট। আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে না এটা ওরা একটা ডেডলক সিচুয়েশনে চলে আসছে? দেখেন P3 যতক্ষণ এই রিসোর্সটা না পাবে ততক্ষণ সে কাজ করতে পারবে না। P1 যতক্ষণ এটা না পারবে ততক্ষণ সে কাজ করতে পারবে না। P2 আবার যতক্ষণ এটা না পাবে এটা কাজ করতে পারবে না। তারা দেখেন একটা সাইকেল হয়ে গেছে, ভিতরে লুপ হয়ে গেছে, ঠিক আছে? একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। P1 কার উপর, P2 এর উপর, P2 কার উপর, P3 এর উপর, আবার P3 কার উপর, P1 আর P2 দুজনের উপরই ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কারণ তারা দুজন একজন যদি রিলিজ করে সেক্ষেত্রে সে কাজটা করতে পারবে। তো এইখানে সাইকেল গঠনও হয়েছে, প্লাস এখানে একটা ডেডলক সিচুয়েশন হয়ে গেছে। আমরা বুঝতে পারছি ডেডলকটা এখানে কিভাবে হয়েছে?
এটা কি বোঝা গেছে আপনাদের ডেডলকটা কেন জি হলো? ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা দেখে আমাকে বলেন তো এখানে কি ডেডলক আছে কি নাই, বা থাকলে না কেন নাই? বলেন তো কেউ আমাকে একটু এক্সপ্লেইন করেন। পিটুর জন্য মনে হয়। না P2 এর জন্য হইতে পারে, P4 এর জন্য হইতে পারে। হ্যাঁ দেখেন এখানেও কিন্তু একটা লুপ আছে, এই যে P3 P1 এটা একটা লুপ আছে। লুপ থাকলেও কি হচ্ছে এখানে ডেডলক হয় নাই, ঠিক আছে। এখানে কি হচ্ছে যে আপনার P4 কাজ করা শেষ করলে তো এখানে একটা রিলিজ হয়ে যাচ্ছে, বা P2 এখানে কাজ করা শেষ হলে গেলে P1 কাজ করতে পারতেছে। তো আলটিমেটলি এখানে যদিও লুপ বা সাইকেল হয়েছে কিন্তু এখানে কোনো ডেডলক সিচুয়েশন হয় নাই, তো এখানে কোনো ডেডলক নাই। এখন আপনাদের যদি কোনো গ্রাফ দিয়ে দেয়, দিয়ে দিলে আপনি বলতে পারবেন না যে কোনটা হোল্ড করে রাখছে বা কোনটা অ্যাসাইন করা আছে আর কোনটার জন্য রিকোয়েস্ট করছে, এগুলো বলতে পারবেন না এখান থেকে? যেমন P1 বলেন তো কোনটা হোল্ড করছে কোনটার জন্য রিকোয়েস্ট করছে? R2 হোল্ড করছে আর R1 এর জন্য রিকোয়েস্ট। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এরকম করে সবগুলা হয়েছে। তো যদি গ্রাফ দিয়ে দেয় তাহলে প্রথমে বলতে হবে যে এখানে কোনো ডেডলক আছে কি নাই, বলবেন যে ডেডলক নাই। আর থাকলেও সেটা এক্সপ্লেন করবেন যে হ্যাঁ ডেডলক আছে, এর উপর ডিপেন্ডেন্ট, ওই ওর উপর ডিপেন্ডেন্ট, এটা বলবেন। আর যদি না থাকে তো নাই। তারপরে যদি আপনাদের বলে যে আসলে কে কয়টা দখল করে রাখছে, মানে কার কয়টা অ্যাসাইন করা আছে না করা আছে, এগুলো একটু এক্সপ্লেন করবেন। আচ্ছা এখন এখানে কথা হচ্ছে যদি গ্রাফের মধ্যে কোনো সাইকেল না থাকে, কোনো সাইকেলই নাই, তাহলে 100% সেখানে কোনো ডেডলক নাই। কারণ সাইকেল থাকলে তো ডেডলক হওয়ার চান্সেস থাকে। আর যদি সাইকেল থাকে তাহলে দুইটা কাজ হতে পারে, ডেডলক হইতেও পারে নাও হইতে পারে। কারণ দেখেন এখানে সাইকেল ছিল একটা কিন্তু ডেডলক কিন্তু হয় নাই, ঠিক আছে। তো সাইকেল থাকলে এমন আছে ডেডলক হইতেও পারে নাও হইতে পারে, সেটা ডিপেন্ড করে রিসোর্সের উপর। যদি ধরেন রিসোর্স বেশি আছে, ঠিক আছে, তাহলে তো আর আপনার এখানে ডেডলক হবে না। বা প্রসেসের কম, রিকোয়েস্ট কম, যদি P1 এখানে রিকোয়েস্ট না করতো তাহলেও তো হইতো না। তো এই দুটার উপর ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে সাইকেল থাকলেও অনেক সময় ডেডলক হয়, ডেডলক হয় না। কিন্তু যদি সাইকেল না থাকে কোনো, তাহলে 100% শিওর সেখানে কোনো ডেডলক নাই। আচ্ছা সবসময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন কোনো সময় আমার কোনো প্রসেস ডেডলক স্টেটে না যায়, কারণ ডেডলক স্টেটে যাওয়া মানে কি আমার কাজটা কখনোই আগাবে না সামনের দিকে, ঠিক আছে, একটা ইনফাইনাইট লুপে চলে যাবে। যখন আমরা যে সি প্রোগ্রাম করতাম, ঠিক আছে, ফর লুপ ইউজ করে অনেকে ইনফাইনাইট লুপ হইতেই থাকতো এর কোনো নেট মনে সমস্যা দেয়। অপারেটিং সিস্টেমের ক্রিয়েট করলে। ম্যাম 1 মিনিট ধরে আপনার নেটের কথাগুলো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখি, এখন কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, মনে হয় নেট একটু প্রবলেম করছে। আচ্ছা এই স্লাইডটা দেখছেন? এটা বুঝিয়ে দিলে হবে ম্যাম। আচ্ছা এটা আরেকবার বলতেছি, এটা মানে দেখা শুরু করছেন কি? তার আগেটা বুঝতে পারছেন? তার আগে যেটা বলছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থেকে বলি যে ধরেন ডেডলকটা আমার সবসময় মাথায় রাখতে হবে যে আমার কখনো যেন আমার প্রসেসের মধ্যে ডেডলক সিচুয়েশনটা অ্যারাইজ না হয়, ঠিক আছে। তো ডেডলক সিচুয়েশনটা অ্যারাইজ হলে কি হবে, আমার কোনো প্রসেসই কাজ করবে না। আপনারা যখন সি প্রোগ্রাম করতেন তখন কি হতো দেখেন তো, যখন ফর লুপ দিয়ে কাজ করতেন, ইনফাইনাইট লুপ দিয়ে অনেকেই কাজ করছেন না এখানে কেউ না কেউ তো কাজ করছেন। হ্যাঁ তখন এটা কাজ করতেই থাকতো, শেষ হতো না। তো আমার এটা মাথায় রাখতে হবে যে আমার কোনো কিছু যাতে ডেডলক সিচুয়েশনে না চলে যায়। আরেকটা জিনিস, যেমন ধরেন আমরা অপারেটিং সিস্টেম যখনই কেউ বিল্ড আপ করে তখন তারা চিন্তাই করে যে এই ডেডলক গুলো যদি হয় তাহলে কিভাবে হ্যান্ডেল করতে হবে। ধরেন আপনারা কোনো অপারেটিং সিস্টেম ক্রিয়েট করলেন আপনাদের ক্লাসের মধ্যে, যেমন ওই যেটা বললাম যে আঞ্জুম ক্রিয়েট করে লিখলো যে আঞ্জুম অপারেটিং সিস্টেম। তারপরে খাদিজা ক্রিয়েট করলো খাদিজাস অপারেটিং সিস্টেম। তো এরকম বিভিন্ন মানুষজন তাদের অপারেটিং সিস্টেম ক্রিয়েট করলো। যখনই ক্রিয়েট করবেন তখন এটা মাথায় রাখবেন যে আপনাদের অপারেটিং সিস্টেম যেন কোনো ধরনের মানে প্রবলেম ক্রিয়েট না করে ডেডলকে, আর সেটা হইলেও যেন হ্যান্ডেল করতে পারে। আচ্ছা এখন এটা পিওর, ঠিক আছে। প্রবলেম
হয়েছে কেন এটা তো বুঝতে পারছি, প্রবলেমের কারণ কি এটাও বুঝতে পারছি, ঠিক আছে। যেমন এই যে এখন আমাদের যে বলে যে রাস্তায় ময়লা ফেলা নিষেধ, ঠিক আছে। কেন ময়লা ফেলে কি হবে, পরিবেশ দূষণ হবে। তো পরিবেশ দূষণ রোধ করার কারণ কি ছিল, রাস্তায় ময়লা ফেলছে এই কারণে। এখন আমাদের কি করতে হবে, রাস্তায় ময়লা ফেলতে হবে না। তো যে কারণে প্রবলেম হয়েছে সেই কারণটার উল্টা কাজটা করতে হবে, সেই কাজটা করা যাবে না। যেমন মিউচুয়াল এক্সক্লুশনের ব্যাপারটাই, যে এই ক্ষেত্রে কি করতে হবে, আমি যার যার জন্য তারে তার একটা করে রিসোর্স দিয়ে দিব। জিনিসটা এরকম না ঠিক সবসময়ের জন্য, যে মানে আমি ফ্লেক্সিবল ওয়েতে রিসোর্স দিব, যাতে কি করতে হয় সব প্রসেসই সেটা ইউজ করতে পারে। প্রিমিটিভ রাখবো, ঠিক আছে, নন প্রিমিটিভ না রেখে প্রিমিটিভ রাখবো। তো সবাই যদি রিসোর্সটা ইউজ করতে পারে যার যার মতো, তো সেক্ষেত্রে কি হবে যে কোনো ক্ল্যাশ লাগবে না। মানে সব ফুটবলাররা একটা করে বল দিয়ে দিব, ঠিক আছে, তারা নিজেদের মতো খেলবে। কেমন হবে জিনিসটা, যার যার মতো বাস্কেট করতে থাকবে, গোল দিবে আর কি। আচ্ছা, তারপরে কথা হচ্ছে, আচ্ছা আপনারা কথা বললেন, নইলে মনে হবে যে আমার ইন্টারনেট চলে গেছে আবার। আমার ইন্টারনেট কি আসলে চলে গেছে? আমার আছে। কথা বলতে থাকেন, নইলে বোঝা যায় না। আচ্ছা, হোল্ড এন্ড ওয়েট, হোল্ড এন্ড ওয়েট, ওই যে আমরা যেটা বলছিলাম যে কি করতেছে, যে একটা প্রসেস হোল্ড করে রাখছে, তারপর আরেকটার জন্য ওয়েট করতেছে। এরকম যদি কোনো কিছু হয় তাহলে কি হবে, যে সে যেটা হোল্ড করে রাখছে, ধরেন কোনো কিছুর জন্য ওয়েট করতেছে, সেই ওয়েটটা যদি লঙ্গার টাইম পর্যন্ত হয়, তাহলে কি করবে, সে বাকি যে 2টা বা 3টা প্রসেস হোল্ড করে রাখছিল সেটাও রিলিজ করে দিবে, যাতে অন্য প্রসেসটা কাজ করতে পারে, ঠিক আছে। তো তখন এই অ্যাকশনটা নিব। নো প্রিমশনের ক্ষেত্রে কি হবে, প্রিমশনটা হবে, প্রিমটিভটা হবে আর কি। তো প্রিমশনের ক্ষেত্রে কি ছিল, যে আপনার কি করতো, যে রিসোর্সটা যখন একবার সে কাজটা শুরু করছে সেটা শেষ করা না পর্যন্ত ছাড়তো না। তো এই ক্ষেত্রে আমরা প্রিমটিভ রিসোর্স নিব, ঠিক আছে, যাতে পর্যায়ক্রমে সব রিসোর্স সব প্রসেসই ইউজ করতে পারে। আফটার দ্যাট সার্কুলার ওয়েট, আমরা ট্রাই করব যাতে সার্কুলার ওয়েটটা না হয়, ঠিক আছে। আমরা একটা অর্ডার ক্রিয়েট করে দেবো, সেই অর্ডারটা বিভিন্ন রকম হতে পারে। যেমন আপনাদের আইডি অনুসারে আপনাদের একটা অর্ডার আছে, ঠিক আছে। তারপরে কি হতে পারে, যে না টাইম অনুসারে অর্ডার দিয়ে দিলাম, আমি আপনাদের সেকশনে বলে দিলাম যে আপনাদের সেকশনে প্রথম 10 জন আছে, তারা আমার সাথে 10টা থেকে 12টার মধ্যে কমিউনিকেট করবেন, ঠিক আছে। তারপরে দিয়ে দিলাম যে তারপরে এখন সে ওই টাইমে যদি না করতে পারে, তাহলে টাইমটা কি আবার পিছিয়ে যাবে। এরকম আমি অর্ডার ক্রিয়েট করতে পারি বিভিন্ন ভাবে। তো এভাবে আমি ডেডলক প্রিভেন্ট করতে পারি। তো ডেডলক প্রিভেনশনটা সবাই একটু মাথায় রাখবেন, যে কিভাবে আমরা ডেডলক হলে সেটা প্রিভেন্ট করব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার এন্ড। ডেডলক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা সবাই আজকে এত বেশি চুপ কেন বলেন তো, কারণ কি? ঈদের পর আজকে প্রথম ক্লাস তো এই জন্যই সবাই মানে ঝিমাইতেছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, অভ্যাস ছুটে গেছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সবাই ঝিমাইতেছে। আচ্ছা, এবার আপনাদের জন্য যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন এবার চাঙ্গা হন সবাই, এবার রেসপন্স করতে হবে। আচ্ছা, ব্যাংকার্স অ্যালগরিদম, এটা হচ্ছে আমাদের একটা অ্যালগরিদম চ্যাপ্টার। এই যে আমাদের ডেডলক গুলা হয়, এই ডেডলক গুলা যাতে না হয় সেই অনুযায়ী আমাদের অ্যাকশন নিতে হবে। তো এটার জন্য একটা অ্যালগরিদম, এটার নাম হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। আচ্ছা, বলেন তো ব্যাংকার্স অ্যালগরিদম নামটা কেন হয়েছে বা কি কারণ হতে পারে? কোনো ব্যাংকার আবিষ্কার করছিল ম্যাম? বিজ্ঞানী ব্যাংকার? জি ম্যাম। না আমি না, তো এরকম কোন, সিরিয়াল ওয়াইজ আসবো, এই কারণে যে একজনে কাজ করলো শেষ হলো চলে গেল এরকম। আচ্ছা, এটা নরমালি ব্যাংকাররা ইউজ করে, ঠিক আছে। আপনার লোন পাস হবে কি হবে না এই অ্যালগরিদম দিয়ে জাজ করা হয়। তো আপনি যদি এই অ্যালগরিদমটা নিজের মতো তৈরি করে নিতে পারেন, আপনার 100% আপনাকে দিয়ে দিবে, লোন দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। তো এই ব্যাংকার্স অ্যালগরিদমের মধ্যে আমি একদম যেটা বলতেছি, যে আমাদের 4টা জিনিস লাগবে। একটা হচ্ছে অ্যাভেলেবল, ম্যাক্স, অ্যালোকেশন আর নিড, ঠিক আছে। 4টা জিনিস মাথায় রাখেন, এই 4টা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর আগে যেমন পড়ছিলাম কি, প্রসেস, অ্যারাইভাল টাইম, ব্রাশ টাইম, ঠিক আছে। এই 4টা জিনিসের মধ্যে আপনাকে এখন বলবে যে অ্যালগরিদমটা সলভ করতে। তো আমার অ্যালগরিদমের জন্য কি কি দিবে তারা, মানে কোশ্চেনে কি কি দিয়ে দিবে সেটা আগে বলি। কোশ্চেনে দিবে অ্যালোকেশন, ম্যাক্স,
আর প্রথম অ্যাভেলেবেলটা, ঠিক আছে, এটা দিয়েও দিতে পারে নাও দিতে পারে। যদি না দিয়ে দেয় তাহলে আপনার বের করে নিতে হবে, আর যদি দিয়ে দেয় তাহলে তো ভালো কথাই। তারপরে হচ্ছে এই যে রিসোর্স টাইপ কয়টা টোটাল, এটা দিয়ে দিতে পারে নাও দিতে পারে, না দিলে আপনি বের করে নেবেন। আচ্ছা, 5টা প্রসেস, এই যে 5টা প্রসেস সিরিয়ালি লেখা আছে। অ্যালোকেশন আর ম্যাক্সিমাম এটা অবশ্যই দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এবিসি দেওয়া আছে, 3টা জিনিস দেওয়া আছে, ঠিক আছে। আপনার এখানে 4টাও দেওয়া থাকতে পারে, যেমন ওই যে দেখালাম না একটা রিসোর্সের মধ্যে 4টা ইনস্টেন্স ছিল, এখানে মনে করেন একটা রিসোর্সের মধ্যে আপনার 3টা করে ইনস্টেন্স দেওয়া আছে। তো এবার যদি বলি যে এটার কোশ্চেনটা কিভাবে হতে পারে, তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করি। আচ্ছা, এটার কোশ্চেনটা আপনাকে বলবে যে ইজ দ্য সিস্টেম ইন এ সেফ স্টেট, এটা কি সেফ স্টেটে আছে কিনা সেটা আপনাকে আলোচনা করতে বলবে। অথবা কোশ্চেনটা এভাবেই হতে পারে যে সিস্টেমটা যদি সেফ স্টেটে থাকে তাহলে কি তারা এই সিকোয়েন্সটা ফলো করতেছে, ঠিক আছে, এই সিকোয়েন্সটা ফলো করে যাচ্ছে কিনা, এরকম কোশ্চেন হতে পারে। আরেকটা কোশ্চেন হচ্ছে এইটা। আচ্ছা, এটা নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব না, নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমরা প্রথম কোশ্চেনটাই দেখি। আচ্ছা, প্রথম কোশ্চেন আমি আগে এগুলা দিয়ে মাইনাস করে দিই। এটা আপনাদের বললাম, আপনাদের কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া থাকবে বললাম, অ্যালোকেশন, ম্যাক্সিমাম আর অ্যাভেলেবেল, এই 3টা জিনিস দেওয়া থাকবে। অ্যাভেলেবেলটা নাও দেওয়া থাকতে পারে। তো আমি কি করব, এভাবে একটা ছক বানাবো। ছক বানায় দেখেন এখানে প্রসেস লিখছি, অ্যালোকেশন এ বি সি, যার যার আন্ডারে তারটা লিখছি, ম্যাক্সিমামটাও লিখছি, অ্যাভেলেবেলটাও লিখছি। আচ্ছা, এখন আমার এই নিডও তৈরি করতে হবে, ঠিক আছে। নিডটাও আমি তৈরি করব, কিভাবে তৈরি করব এবার আমরা একটু দেখি। এখানে দেখেন আপনার বলছে কয়টা, 10টা ইনস্টেন্স আছে এ, 5টা আছে বি আর 7টা আছে সি। এখন প্রত্যেকটা প্রসেসের জন্য কিছু এ, কিছু বি, কিছু সি অ্যালোকেট অলরেডি করা আছে, মানে কি তারা এগুলা ইউজ করতেছে। অ্যালোকেশন মানে কি, এর আগে যেমন যে হোল্ড করে রাখছিল না, এই হোল্ডটাকে অ্যালোকেশন বলা হচ্ছে। তো হোল্ড করে রাখছে। আচ্ছা, ম্যাক্সিমাম তারা আর কতগুলো ইউজ করতে পারবে সেখানে লেখা আছে, ঠিক আছে। আর অ্যাভেলেবেল আছে আর কয়টা সেটা লেখা আছে। এখন আমরা একটা জিনিস হিসাব করি, দেখেন এই এটা হিসাব করেন তো, এখানে কয়টা আছে টোটাল, 2 আর 3, 5, 5 আর 2, 8টা, 5 আর 2 8 নাকি, 7। কি বলেন, 7। আচ্ছা, এ আছে কয়টা টোটাল বলেন তো, 10টা, ঠিক আছে। এ আছে আমার টোটাল বলছে 10টা, আর এখানে অ্যালোকেশন করা আছে 7টা। তাহলে এ আর কয়টা বাকি থাকে, অ্যাভেলেবেল থাকে কয়টা বলেন তো, 3টা। 10 থেকে 7 বিয়োগ করে ফেলবেন 3। আচ্ছা, এবার বি এর কথা চিন্তা করেন, বি হিসাব করেন তো এখানে কয়টা আছে, 2টা আছে, 5টা হ্যাঁ, তাহলে কয়টা থাকে আর 3টা, এই যে অ্যাভেলেবেলে 3টা আছে। এবার 7এরটা হিসাব করেন, সি এরটা হিসাব করেন আর কি, এখানে কয়টা আছে, 5টা, বিয়োগ করেন 2টা। 2টা। আচ্ছা, তো যদি অ্যাভেলেবেলটা না দেওয়া থাকে এভাবে অ্যাভেলেবেলটা বের করে দিয়ে দিবেন, ঠিক আছে। ইন কেস যদি পরীক্ষা অ্যাভেলেবেলটা না দেওয়া থাকে, আর অ্যাভেলেবেল দেওয়া থাকলে আপনি টোটালটা বের করতে পারবেন না, যে এইটা যোগ করবেন আর অ্যাভেলেবেলটা যোগ করবেন, তাহলে তো টোটালটা বের হয়ে যাবে। যেমন এখানে 7টা আর এখানে 3টা, ইন টোটাল করলে কত হয়, 10। তো হয় এটা দেওয়া থাকবে নইলে এটা দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা বের করে নিতে হবে, অথবা দুইটাই দেওয়া থাকবে। বুঝতে পারছি কিভাবে বের করবো অ্যাভেলেবেলটা। আচ্ছা, প্রথম অ্যাভেলেবেলটা এভাবে বের করব। আচ্ছা, এবার আমার বাকি অ্যাভেলেবেল গুলা যখন বের করতে হবে তার জন্য আমার দরকার হচ্ছে নিডটা বের করব, যে আমার আসলে আর কতগুলা দরকার, কতগুলা এ দরকার, কতগুলা বি দরকার, কতগুলা সি দরকার, এটা বের করব। আচ্ছা, এইটা বের করার জন্য আমরা একটা রুলস ফলো করব। রুলসটা হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন, ঠিক আছে। ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশনটা যদি বিয়োগ করে দেই তাহলে আমার নিডটা বের হয়ে যাবে। আমি প্রথমটা করি, আপনারা দেখেন। প্রথমে হচ্ছে ম্যাক্সিমাম, এর জন্য চিন্তা করেন, এখন অন্য বিসি চিন্তা করবেন না, এখন জাস্ট এ চিন্তা করেন। এর জন্য ম্যাক্সিমাম আছে 7 আর অ্যালোকেশন আছে 0। পি নট এর কথা আমি যদি চিন্তা করি, পি নট প্রসেসের জন্য ম্যাক্সিমাম হচ্ছে 7, অ্যালোকেশন হচ্ছে 0। তো 7 থেকে যদি 0 মাইনাস করি কত হয়, 7 ম্যাম। রাইট। এবার বি এরটা আমাকে বলেন তো কত হতে পারে, ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন, 5 থেকে 1 বিয়োগ ম্যাম 4, রাইট। সি 3 থেকে 0 বিয়োগ 3 ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না রাইট 743 আচ্ছা এবার P1 এর কথা বলেন P1 এরটা বলেন তো কত হবে নিট তাহলে 1 হবে 142 তারপর এগুলো বলেন সেম এই সব ম্যাম তার তো চলে আসছে যাও আচ্ছা এই যেটা বের করি নাই বলেন ওটা হচ্ছে 0 1 তারপরে এই 1 হ্যাঁ 011 ঠিক আছে তাহলে নিটটা কি আমরা বের করতে পারবো সবাই ইনশাআল্লাহ ম্যাম আচ্ছা নিটটা বের করা হয়ে গেলে এবার আমরা অ্যাভেলেবলটা বের করব ঠিক আছে প্রথম কাজ হচ্ছে এই অ্যালগরিদমে নিটটা বের করা আচ্ছা আরেকটা কথা বলি এইখানে যে অ্যাভেলেবলটা দেখতে পারতেছেন ঠিক আছে এটা কিন্তু পি নট এর জন্য অ্যাভেলেবল এটা বুঝায় নাই কথাটা কি আমরা বুঝতে পারছি এটা পি নট এর জন্য অ্যাভেলেবল এটা বুঝায় নেই এখানে যে কয়টা প্রসেস আছে সবগুলোর জন্যই এই রিসোর্সটা আমি ইউজ করতে পারবো এটা সবার জন্যই অ্যাভেলেবল কোনো একটা সিঙ্গেলের জন্য না আচ্ছা হোয়াটসঅ্যাপে কিসের মেসেজ এটা অ্যাটেন্ডেন্স আচ্ছা অ্যাটেন্ডেন্সের ওটা আমি দেখতেছি পরে আগে ক্লাস শেষ হোক আচ্ছা তো যেটা বলতেছি পি নটের ক্ষেত্রে চিন্তা করেন পি নটের ক্ষেত্রে বা P1 এর ক্ষেত্রে বা P2 এর ক্ষেত্রে শুধু এই 332টা না এটা ইন টোটাল সবগুলো প্রসেসের জন্য আমি এই অ্যাভেলেবলটা ইউজ করতে পারি ঠিক আছে যে আমার কাছে এখন যদি কেউ এসে আমার কাছে ধার চায় যে আমার কাছে 500 টাকা আছে কিনা ঠিক আছে তখন আমি দেখবো যে আসলে আমার 500 টাকা আছে কিনা ম্যাম শোনা যায় না কিছু হ্যাঁ 743 দরকার তাকে 743 টাকা ধার দিতে হবে কিন্তু আমার ম্যাম আছে আপনার কত ম্যাম বুঝতেছি না এই 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড শোনা যায় না কিছু ম্যাম কথা আপনার বুঝতেছি না নেট প্রবলেম করতেছে মনে হয় এখন শুনতেছেন জি ম্যাম আচ্ছা ঠিক আছে কথা না শোনা গেলে সাথে সাথে রেসপন্স করেন আমাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন এখন যেটা বলতেছি অ্যাভেলেবলটা হচ্ছে এই 5টা প্রসেসের জন্য আমার চেক করতে হবে ঠিক আছে 5টা প্রসেস এখানে যে আছে 5টা প্রসেসের জন্য এই অ্যাভেলেবলটা মনে করেন ব্যাংকে এখন 10 লাখ টাকা রাখা আছে বা এই 10 লাখ টাকা আমি 5জন প্রসেসের মধ্যে যে আমার কাছে আসবে যার নিড যার দরকার তাকেই আমি দিতে পারবো কিন্তু এখানে কথা হচ্ছে যদি আমার নিডের থেকে অ্যাভেলেবল কম থাকে যেমন আপনার কাছে আছে 500 টাকা আপনার ফ্রেন্ড আপনার কাছে চলে 1000 টাকা আপনি কি দিতে পারবেন না ম্যাম এক্স্যাক্টলি তো এখন যদি আমার কাছে যে আসবে তার নিড যদি বেশি হয় তাহলে আমি তাকে দিতে পারবো না তো প্রথমটার ক্ষেত্রে আমরা চিন্তা করি প্রথমটার ক্ষেত্রে এ দরকার 7টা বি 4টা সি 3টা এখন দেখেন তো এখানে এ 7টা বি 4টা আর সি 3টা দিতে পারবো কি আমি না ম্যাম দিতে পারবো না ঠিক আছে দেওয়া সম্ভব না তাহলে তার লোনটা আমি কি করবো এই দেখেন 7 4 3 আমার কি করতেছে নিডের চেয়ে অ্যাভেলেবলটা আসলে আমার নিডটা বড় হয়ে যাচ্ছে আমার সূত্রটা মানতেছে না তো সেক্ষেত্রে কি করব আমি এটা পি নটটা নিয়ে এখন আর কাজ করব না এরপর আমি যাব দ্বিতীয় আমার আরেকজন আসছে লোন নিতে সে লোন নিতে আসছে হচ্ছে তার নিড হচ্ছে 122 টাকা বললাম 122 টাকা তার লোন দরকার আমার কাছে আছে 332 আমি কি দিতে পারবো জি ম্যাম দিতে পারবো হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই মিলতে হবে ঠিক আছে যেমন 2 2 মিলতে হবে যে কোনো একটাও যদি মিল নামই থাকে যেমন ধরেন এখানে 4 থাকতো তাহলেও কিন্তু আমি দিতে পারতাম না কারণ বি আছে আমার 3টে এখানে আছে 4টা এটাও খেয়াল রাখবেন তো যেহেতু উনি কি করতে পারবো অ্যাভেলেবল এর মানে কি আমি তাকে তার লোনটা আমি পাস করাই দিব ঠিক আছে তার লোনটা আমি পাস করাই দিলাম যেহেতু আমার নিডটা ছোট যখনই নিডটা ছোট হবে তখন আমাদের জন্য আবার নতুন একটা অ্যাভেলেবল হবে ঠিক আছে আগে অ্যাভেলেবল কত 332 রাইট এখন আমার কি করলাম P1 কে সেই রিসোর্সটা আমি দিয়ে দিলাম যে সে এখন তার এই নিডটাও পূরণ করতে পারবে ঠিক আছে যখন কোনো একটা প্রসেস নিড ফিল আপ হবে তখন তার জন্য আবার নতুন একটা অ্যাভেলেবল ক্রিয়েট হবে সেই অ্যাভেলেবলটা বের করব কিভাবে আগের অ্যাভেলেবলের সাথে এই যে P1 এর যে অ্যালোকেশন সেটা যোগ করে দেব এই কথাটা আরেকবার বলি মনোযোগ দিয়ে শুনেন কথা বোঝা যাচ্ছে জি ম্যাম জি ম্যাম আচ্ছা হ্যাঁ আমার যখনই কোনো একটা প্রসেসে ঠিক আছে নিড ফিল আপ হবে ঠিক আছে নিড যখন ফিল আপ হবে তখন সে বাকি যা দখল করে রাখছিল সেই কাজটা করে সে ছেড়ে দিবে এখন আগে আমার খালি ছিল 332
আমার 3টা এ ছিল, 3টা বি ছিল, 2টা সি ছিল। এখন P1 কি করলো, তার কাজ যেহেতু শেষ, সে নিট ফিল আপ করতে পারছে, সেহেতু সে কি করবে, কাজ শেষ করে চলে যাবে। তো সে যা ধৈর্যও রাখছিল, যে কটা এ যে কটা বি ছিল, সেগুলো আবার ব্যাংকের কাছে দিয়ে যাবে, যে নেন আপনারটা আপনি দিয়ে গেলাম, লোন পরিশোধ। ঠিক আছে, তো লোন পরিশোধ করে যাবে। তো আগে ছিল 3-3-2, এখন সে আবার 30টাও দিয়ে যাবে ম্যাম বুঝা যায় না 3-3-2, মানে এই ম্যাম। বলেন। ম্যাম কথা বুঝা যায় না 10 সেকেন্ডের মতো। মানে ঠিক আছে, মানে এটা দিয়ে দিবে, ওইটা বোঝা গেছে যে 5 দিন হইছে। আচ্ছা আমার কথা কি সবাই এরকম বুঝতে সমস্যা হচ্ছে? জি ম্যাম। একটু ছেড়ে জি ম্যাম, কেটে কেটে আসতেছে। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে এখন? জি ম্যাম। আচ্ছা আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, প্রবলেম নাই। আচ্ছা যেটা বলতেছিলাম, যখনই কোনো একটা প্রসেস আপনার নিটটা ফিল আপ করা হয়ে যাবে, যেমন ওর নিটটা পূরণ হয়ে গেছে, তখন সে কি করবে, তার যে অ্যালোকেশনটা আছে সেটাও সে ইউজ করে ছেড়ে দিবে। ঠিক আছে, মনে করেন আপনার কাছে আপনি 2 লাখ টাকা প্রথমে ব্যাংকের থেকে লোন নিছেন, তারপরে আরো নিলেন 3 লাখ টাকা। ঠিক আছে, তো আপনি এখন টোটাল ব্যাংকে ফেরত দিয়ে দিবেন না যখন আপনার কাজ শেষ হয়ে যাবে। তো P1 ও কি করবে, তার এই অ্যালোকেশনটাও ফেরত দিয়ে যাবে অ্যাভেলেবেলের কাছে। তো আগে অ্যাভেলেবল ছিল 3-3-2, এখন প্রত্যেকটা যোগ হয়ে যাবে। যেমন দেখেন 3 আর 2 যোগ করলে কত হয়? 5 5। 3 আর 0, 3 হ্যাঁ 2 আর 0 2। 2 তাহলে হ্যাঁ, নতুন আমার হয়ে যাবে 3-5-3-2। এখন আমার কাছে অ্যাভেলেবল আছে কিন্তু এইটা, এখন এইটা ধরে কাজ করবেন না কেউ। এখন আমি কাজ করব এইটা ধরে, নতুন অ্যাভেলেবল ধরে। ঠিক আছে, নতুন অ্যাভেলেবল ধরে কাজ করবো, আর আমার P1 এর কাজটা শেষ। তাহলে আমার প্রথম প্রসেস কোনটার কাজ শেষ করছি, আমি P1 এর কাজ শেষ করছি। এটা আমি আবার সিরিয়ালি লিখতে থাকবো নিচে। ঠিক আছে, আচ্ছা এখন আমি পরের প্রসেসটায় আসি। আমার আছে 600। এখন বলেন তো এটা কি আমার নিট ফিল আপ করে কিনা, অ্যাভেলেবল আছে কিনা? না, কাজ করতেছে না। তো সেক্ষেত্রে এটা আমি স্কিপ করব, এটার কাজ আসলে আর কোনো করব না, এটা স্কিপ করব। স্কিপ করে এখন P3 এর কথা চিন্তা করে। P3 এর নিড হচ্ছে 011, এটা কি ফিল আপ করতে পারবো? পারবো। পারবো। এটা যদি হুম। পারি তাহলে এখন আমার নতুন অ্যাভেলেবল কত হয়? মানে 7-4-3। 7-4-3। বাকি সবাই কি বুঝতে পারছি ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এই যে P3 এর কাজটা আমি এখানে গ্রিন দিছি, এই দুইটা কাজ হয়নি এই জন্য আমি রেড মার্ক করে রাখছি। আচ্ছা এবার P4 এর কথা চিন্তা করেন। P4 নিড ফিল আপ করতে পারবে? জি ম্যাম পারবে। পারবে। তার নতুন অ্যালোকেশন কত হবে? 7-4-5। সরি 7-4, রাইট 5। 7-4-5। এই যে আচ্ছা, যখন এই সবগুলোর কাজ শেষ হয়ে যাবে তখন আমি আবার শুরু থেকে চেক করা শুরু করব যে এখন কাজ করাটা সম্ভব হবে কিনা। এখন আমার কাছে অ্যাভেলেবল হচ্ছে 7-4-5, আর পি নটের নিট ছিল কত? 7-4-3। এখন কি এটা মানে নিট ফিল আপ করতে পারবে? জি ম্যাম। পারবে। না
জি ম্যাম, জি ম্যাম, পারবে পারবে পারবে, এখানে জি, 5 জি, দিন। জি ম্যাম। যদি ফিল আপ করতে পারে তাহলে এখন কত অ্যাভেলেবেল হবে বলেন তো? 745 তখন হবে 747 747 755। এই যে এটা 74 ওয়াতে উপরেটা যোগ হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পি নটের অ্যালোকেশনটা যোগ হবে 7 5 750 755। এই যে 7 4 আর 1 5 0 আর 5 5, ঠিক আছে? যার নিট পূরণ করবে তার অ্যালোকেশনটা যোগ করবেন, ঠিক আছে? এটা মাথায় রেখে এই যে যোগ করে দিলাম। তাহলে এটার কাজ শেষ। এবার P2 এ আসি। এখন কি দেখেন, এখন আছে আমার अवेलेबल 755 আর P2 এর নিট ছিল কত 600। পূরণ করতে পারবো? জি ম্যাম। আচ্ছা, পূরণ করতে যদি পারি তাহলে এখন अवेलेबल কত হবে বলেন তো? যোগ হবে 1057 1057, রাইট, এক্স্যাক্টলি। আমার কিন্তু টোটাল ছিল কয়টা এই বলেন তো? এই টোটাল কিন্তু 10টাই ছিল। বি ও ছিল 5টা, 7 ও ছিল 7টা ইন টোটাল। এটা কিন্তু আমরা প্রথমেই দেখছিলাম যে এরকম ছিল। খেয়াল করছিলেন যে ম্যাথের জি ম্যাম। কোশ্চেনটায়? হ্যাঁ, জি ম্যাম। আলটিমেটলি কিন্তু এই যে এখন সবার কাজ শেষ, সবার রিসোর্স খালি। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি সিকোয়েন্সটা সাজাইতে, তাহলে বলেন তো কোন কোন প্রসেসে সিকোয়েন্সটা সাজাবেন? আগে P1 এর কাজ করছি, রাইট? তারপরে কাজ করছি P3, P3 তারপরে P4, তারপরে P0 P0, তারপরে P2, ঠিক আছে? আপনি এভাবে করে যাইতে থাকবেন। ধরেন এখন P0 এরটাও যদি আমরা অ্যাকসেপ্ট না করতাম, আমি P2 এরটা করতাম, আবার ঘুরতাম, ঘুরে এসে আবার দেখতাম P0 এরটা করা যাবে কিনা, ঠিক আছে? তারপর এই জিনিসটাকে এইভাবে লিখবো যে যখন এই কাজগুলা সব সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি করা যাবে তখন সেটাকে বলা হয় সেফ স্টেট। কথাটা বুঝতে পারছি? যখন আমি আমার গ্রাফের সবগুলা ফিল আপ করতে পারবো তখন সেটাকে বলা হয় সেফ স্টেট। তাহলে এই অ্যালগরিদমটা মানে সেফ স্টেট ফলো করতেছে এবং সেই সিকোয়েন্সটা হচ্ছে এই যে P1 P3 P4 P0 P2, ঠিক আছে? জি, এমন কি হওয়ার কোনো চান্স আছে? মনে করেন 1057 আমাদের মান আইসা পড়ছে কিন্তু আমাদের একটা প্রসেস বাকি আছে, হ্যাঁ হইতেই পারে। তাহলে এটা সেফ স্টেপ না, এটা সেভ স্টেট না। তখন বলবেন এটা সেভ স্টেট না। আপনি ধরেন P0 করতে পারছেন, P1 করতে পারছেন, P2 এর পর থেকে দেখলেন আর একটাও করতে পারতেছেন না, ঠিক আছে? কারণ P2 না হলে আপনি P3 চেক করবেন, P3 না হলে আবার P4 চেক করবেন। যখন আর কোনোটা দিয়েই করা সম্ভব হবে না তখন ওইটা সেফ স্টেটে নাই, তখন এটা আনসেফ, ঠিক আছে? আনসেফ লিখবেন না, লিখবেন সেফ স্টেটে নাই। যেটার अवेलेबल একবার আমি অ্যালোকেশনের সাথে যোগ করে দেব, এটা নিয়ে দ্বিতীয়বার কি কাজ করা যাবে? না, যেটা একবার কাজ করা শেষ শেষ। যেমন P0 নিয়ে আমি প্রথমে যখন কাজ করা শেষ করছি শেষ, মানে P1 নিয়ে, তারপরে এটা কিন্তু আর আসি নাই। কিন্তু P0 এ আসছিলাম কারণ P0 এর কিন্তু আগে কাজ করি নাই। যদি কাজ না করে থাকি তার কাছে আসতে পারবো, যদি করি তাহলে সে তার কাছে আর আসবো না, তার তো কাজ শেষই। এই ম্যাথটা বাসায় সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? স্লাইড আপলোড দেওয়া আছে, বাসায় সবাই এই ম্যাথটা প্র্যাকটিস করবেন। এই ম্যাথের যে সেকেন্ড আরেকটা কোশ্চেন আছে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর এই কোশ্চেনটা দেখেন, এই ম্যাথটা দেখেন, যদি কারো প্রবলেম হয় তো এই প্রবলেমটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? সো প্রথম কোশ্চেনটা অনুযায়ী সবাই কাজ করেন, দেখেন, আর পরের কোশ্চেনটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলাপ আলোচনা করব। ওকে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের অ্যাটেন্ডেন্সের কাহিনী বলি। কি হয়েছে অ্যাটেন্ডেন্সে? দেওয়া যাচ্ছে না?